তো এই রাষ্ট্রবিজ্ঞান এক্সামের জন্য তোমাদের সামনে একটি কোয়েশ্চেন নিয়ে প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, কালকে তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান এক্সাম। তো এই রাষ্ট্রবিজ্ঞান এক্সামের জন্য তোমাদের সামনে একটি কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো এই কোয়েশ্চেনের উত্তরগুলো সম্পূর্ণ তোমাদের কিন্তু বলবো। আর তোমরাও কিন্তু এই কোয়েশ্চেনের অনেক কোয়েশ্চেন কালকে কমন পেয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই তোমরা বলবে এই কোয়েশ্চেনটি কোথায় পেলাম, কিভাবে পেলাম, এটি কেন উপস্থাপন করছি, কারণ এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কালকের পরীক্ষার জন্য। দেখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বাধ্য হয়েছি তোমাদের সামনে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে, কারণ এই কোশ্চেনটির অনেক প্রশ্ন তোমরা কালকে পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। উচ্চ মাধ্যমিক রয়েছে, দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান কোয়েশ্চেন পেপার রয়েছে, দেখো ফোর্থ সেমিস্টার। আর মার্কস তোমাদের 40, আর আওয়ার 2 আওয়ার্স। দেখো এখানে রয়েছে, প্রথমে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, আন্তর্জাতিক সম্পর্ক। দেখো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। দেখো তোমার সঙ্গে একটা বন্ধুর সঙ্গে যেরকম সম্পর্ক রয়েছে, ঠিক সেরকম একটি দেশের সঙ্গে অন্য দেশের একটি পারস্পরিক কিন্তু সম্পর্ক রয়েছে, সেটি হলো আন্তর্জাতিক সম্পর্ক। দেখো, তবে আন্তর্জাতিক সম্পর্কের কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না, তবে হার্টম্যান কিন্তু সংজ্ঞা দিয়েছেন এবং অনেকেই সংজ্ঞা দিয়েছেন। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেনের মধ্যে আমি দেখে নিচ্ছি দাগ নাম্বার, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মানে আইডিয়ালিজম। তোমরা জানো রিয়ালিজম আছে আর আইডিয়ালিজম আছে। এই রিয়ালিজম এবং আইডিয়ালিজম এখান থেকে কিন্তু একটি কোশ্চেন তোমরা পাবেই, 100% তোমরা কিন্তু পাবে। কি বললাম? রিয়ালিজম মানে বস্তুবাদ রয়েছে একটি, আরেকটি রয়েছে আইডিয়ালিজম মানে আদর্শবাদ। এই দুটি কোশ্চেনের মধ্যে কিন্তু একটি কোশ্চেন পাবে। সুতরাং আদর্শবাদের বৈশিষ্ট্য এই কোশ্চেনে রয়েছে নৈতিকতা ও মূল্যবোধের উপর জোর দেওয়া, আর রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি রক্ষা করা। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটির মধ্যে। প্রথমেই বলেছিলাম, দেখো ইউরোপিয়ান ইউনিয়ন, এই ইউরোপিয়ান ইউনিয়নের দুর্বলতা দিক, অর্থাৎ যে কোনো দুটি দুর্বলতা আলোচনা করতে হবে। প্রথমে রয়েছে গণতান্ত্রিক ঘাটতি রয়েছে এদের মধ্যে, দেখো বোঝাপড়ার অভাব রয়েছে, অভিবাসন বা মাইগ্রেশন ও নিরাপত্তার ইস্যু রয়েছে। তারপরে জাতীয় স্বার্থ রক্ষা, জাতীয় স্বার্থ বনাম জোটের স্বার্থ, এটি রয়েছে। এরপরে রয়েছে আসিয়ান এর দুর্বলতা। দেখো আসিয়ানের কিন্তু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাগুলোর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ঐক্যের অভাব রয়েছে ও সিদ্ধান্তের ধীরগতি রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ২ এ বাধ্যকতাহীন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া রয়েছে। এরপরে 3rd নাম্বার কোয়েশ্চেনে এখানেও কিন্তু যেকোনো একটি প্রশ্ন থাকবে, দুটির মধ্যে একটি করতে হবে। দেখো, একদিকে তোমাদের কোশ্চেন প্যাটার্নও জানা হয়ে যাবে, আর কালকের জন্য কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ সেগুলো তো আমি বলছি। আবার সঙ্গে তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ব্রড কোশ্চেন গুলো বলে দেবো। দেখো, আমলাতন্ত্রকে কেন স্থায়ী শাসন বিভাগ বলা হয়ে থাকে? আমলাতান্ত্রিক মানে সরকারিভাবে কিন্তু তারা পরীক্ষা দিয়ে তারা কিন্তু নিয়োগ হয়। কোনো পলিটিক্যাল ভাবে তারা কিন্তু নিয়োগ হয় না। তারা কিন্তু গভর্নমেন্টের এক্সাম দিয়ে, এন্ট্রান্স দিয়ে তারা কিন্তু চাকরি করে আমলাতান্ত্রিকরা। এরপরে রয়েছে দেখো তোমাদের বিতে, আ কোন দুটি ক্ষেত্রে লোকসভা অপেক্ষা রাজ্যসভা বেশি ক্ষমতা বেশি ক্ষমতা? দেখো এখানে দুটি দিয়েছি, তোমরা দেখে নাও। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের 4th নাম্বারে একটি প্রশ্নের উত্তর দাও। দেখো এখান থেকে নর্মদা বাঁচাও আন্দোলন প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছই, 100% কিন্তু নর্মদা বাঁচাও আর চিপকো আন্দোলন। ঠিক আছে, এই নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো একদিকে রয়েছে জনভিত্তিক আন্দোলন, মানে জনভিত্তিক মানে জনসাধারণ, সে আদিবাসী হোক, কৃষক হোক, শ্রমজীবী মানুষ হোক, পরিবেশ কর্মী হোক, মানবাধিকার হোক, বা স্থানীয় যে মানুষ রয়েছে, সবাই মিলে কিন্তু সংগঠিতভাবে এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল। নর্মদা বাঁচাও আন্দোলন উত্তরাখণ্ডে হয়েছিল, তোমরা জানো। এরপরে রয়েছে দেখো, সরি, নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল কেরালায়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো পুনর্বাসন দাবি। দেখো পুনর্বাসন দাবি রয়েছে এখানে। দেখো, যেই নর্মদা নদীর উপরে বাঁধ নির্মাণ করে যে বিভিন্ন কাজগুলো করার চিন্তা ভাবনা করেছিল, এর ফলে কিন্তু অনেক মানুষের বাস্তুত্যাগ বা অনেক প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছিল। তাই তাদের পুনর্বাসনে কিন্তু একটি দাবি জানানো হয়েছিল। এরপরে রয়েছে দেখো পরিবেশ সংরক্ষণ। দেখো পরিবেশ সংরক্ষণ তো জানো, চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন এটি কিন্তু উত্তরাখণ্ডে হয়েছিল, একটু আগে বললাম মিস্টেক করে। তো এই চিপকো আন্দোলন হয়েছিল উত্তরাখণ্ডে, বর্তমানে উত্তরাখণ্ড, আগে ছিল উত্তরপ্রদেশ। তো এই চিপকো আন্দোলনে নারীবাদী আন্দোলন বলা হয় কেন? দেখো চিপকো আন্দোলন যে গাছকে জড়িয়ে ধরার যে আন্দোলন,
গাছকে জড়িয়ে ধরার যে আন্দোলন করা হয়েছিল, ঠিক আছে? তো এই যে চিপকো আন্দোলনের নারীবাদী আন্দোলন কেন বলা হয়? এর বলার পেছনে অনেক কারণ রয়েছে। তথাপি এই যে আমরা জানি ১৯৭৩ সালে, বিশেষ করে ১৯৭৩ সালে, বিশেষ করে আ বর্তমানে উত্তরাখণ্ডে দেখো এখানে চিপকো আন্দোলনকে কেন্দ্র করে গ্রামীণ যে নারী রয়েছে, সেই নারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে এবং বন উজাড় করার ক্ষেত্রে, বন ধ্বংস করার ক্ষেত্রে যে সরকার থেকে পদক্ষেপ নিয়েছিল, তাকে বিরোধিতা করে স্থানীয় মানুষ, বিশেষ করে নারী সম্প্রদায়ের মানুষগুলো তারা কিন্তু এগিয়ে এসছিল। হ্যাঁ? তো এখানে কিন্তু নারীদের আন্দোলন বলা হয় এই আন্দোলনকে। এরপরে রয়েছে ৫ নাম্বারের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো ৭৩ তম সংবিধান সংশোধনের ২ টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ত্রিস্তরীয় কাঠামো ও গ্রাম সভা রয়েছে। মহিলা ও অনগ্রসর শ্রেণীর জন্য আবাসন সংগ্রহ রয়েছে। এরপরে রয়েছে দেখো পৌরসভার ২ টি কার্যাবলী উল্লেখ করো। দেখো এখানে রয়েছে পরিকাঠামো ও জনস্বাস্থ্য রক্ষণাবেক্ষণ, পানীয় জল এবং পয় নিষ্কাশন রয়েছে। ঠিক আছে? সেকশন বি মানে খ। এখান থেকে দেখো করতে হবে তোমাদের ৩ ৪ এ ১২ টা। ঠিক আছে? ৩ ৪ এ ১২ এখান থেকে থাকবে কিন্তু ১২ নাম্বারের। ওকে? তো ৩ টি কোয়েশ্চেন করতে হবে। দেখে নিচ্ছি আমরা এখানে রয়েছে দেখো তোমাদের প্রথম কোয়েশ্চেন আঞ্চলিক সংগঠন হিসাবে সার্ক সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন মূল উদ্দেশ্যগুলি সম্পর্কে বর্ণনা করো। দেখো একটা কথা বলে দিচ্ছি, শর্ট কোশ্চেন আসতে পারে। আর সার্কের ফুল ফর্ম কি, সার্কের সদর দপ্তর কোথায়, সার্কের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল, সার্ক কত সালে গঠিত হয়, এরকম। তো সার্কের উদ্দেশ্য অর্থনৈতিক সমৃদ্ধি মানে প্রবৃদ্ধি, তারপরে হচ্ছে আত্মনির্ভরশীলতা, জীবনের মান উন্নয়ন, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, আঞ্চলিক শান্তি ও পারস্পরিক সহযোগিতা। এরপরে রয়েছে দেখো আসিয়ান। আসিয়ান কিভাবে সফল আঞ্চলিক সংগঠন হিসাবে দেখো পরিগণিত হয় বা পরিণত হয়। শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক অর্থনৈতিক একত্রীকরণ ও বাণিজ্য বৃদ্ধি, বহিরাগত শক্তির সাথে সম্পর্ক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়ন, বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা, ঐক্য ও সংহতি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো রয়েছে সা সমসাময়িক সুশীল সমাজের বা নাগরিক সমাজের আন্দোলনের ক্ষেত্রে নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য উল্লেখ করো। সাফল্যের মধ্যে রয়েছে দেখো পরিবেশ এবং টেকসই মানে সুস্থায়ী উন্নয়নের সচেতনতা, বাস্তুতাক মানুষের অধিকার রক্ষা, বিশ্ব ব্যাংকের জবাবদিহি, তারপরে গণতান্ত্রিক প্রতিবাদ ও আইনগত বিজয়। এরপরে রয়েছে অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখানে সাফল্য কি? দেখো এর সাফল্য কি ছিল? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ চিপকো আন্দোলনের সাফল্য। বন সংরক্ষণ আইন হয়েছিল, সবুজ গাছ কাটা বন্ধ হয়েছিল, ইকো ইকো নারীবাদী চেতনা জাগ্রত হয়েছিল, পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পেয়েছিল, বাণিজ্যিক দেখো যেই কাঠামো, সেই বাণিজ্যিক ভিত্তিক কাঠামো ঠেকানো গেছে বা বন্ধ করা গেছে। তোমরা এখানে করতে পারো বন্ধ হয়েছে এগুলো। এরপরে ৮ নাম্বারের কোয়েশ্চেন রয়েছে যেকোনো একটি প্রশ্ন ৭৪ তম। দেখো পরীক্ষা কিন্তু ৭৩ কিংবা ৭৪ তম যেই সংবিধান সংশোধন বলো বা বৈশিষ্ট্য বলো, কিন্তু পরীক্ষা কিন্তু তোমরা পাচ্ছ একটি প্রশ্ন। দেখো ৭৪ তম সংবিধান সংশোধনের ৪ টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথমত রয়েছে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা, নির্বাচিত পরিষদ, অধিকার ও ক্ষমতা, আর্থিক স্বায়ত্তশাসন, স্তরভিত্তিক কাঠামো এগুলো। এরপরে কলকাতা কর্পোরেশনের মেয়রের ভূমিকা উল্লেখ করে এই কোশ্চেনটি পড়বে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অনেক জায়গায় আমি এই কোশ্চেনটি দেখেছি। ঠিক আছে? এরপরে দেখো রয়েছে মেয়রের ভূমিকা রয়েছে, নেতৃত্ব প্রদান রয়েছে, প্রতিনিধিত্ব রয়েছে, পরিকল্পনা ও উন্নয়ন রয়েছে, আর্থিক তদারকি রয়েছে, শাসন ও প্রশাসন রয়েছে। ওকে, গ্রুপ সি বা গ্রুপ মানে বিভাগ গ বলতে পারো। এখান থেকে থাকবে তোমাদের দেখো ৩ টি। প্রত্যেকটি প্রশ্নের নাম্বার কিন্তু ৬ করে ৩ টি প্রশ্ন করতে হবে। দেখো ১ম কোয়েশ্চেন হলো আন্তর্জাতিক সম্পর্ক তথ্য হিসাবে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ভিভিআই এই কোশ্চেনে আমি অন্য সাজেশনে দিয়েছিলাম তোমাদের 99% কিন্তু তোমরা কমন পাবে। দেখো অন্তর্ভুক্তিবাদ, ঠিক আছে? ইনস্টিটিউশনালিজম রয়েছে, অর্থনৈতিক নির্ভরতা রয়েছে, গণতন্ত্র ও শান্তি রয়েছে, মানবাধিকার ও নৈতিকতা রয়েছে, সহযোগিতা ও সমঝোতা রয়েছে, বহুপাক্ষিকতা রয়েছে, আন্তর্জাতিক আইন ও নিয়ম কানুনের গুরুত্ব রয়েছে। এরপর দেখো এই কোশ্চেনটি তোমাদের পড়ার দরকার নেই, আমি বাদ দিয়ে দিয়েছি। ১০ নম্বরে দেখো যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো বিশ্বায়ন এটিও কিন্তু ভিভিআই।
আমি এখানে একে দিচ্ছি 95% পরীক্ষায় আসার মতন বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের মূল বৈচিত্র্য। অথবা বলতে পারে এই বিশ্বায়নের নেতিবাচক বা ইতিবাচক দিকগুলো আলোচনা করার সেই কোশ্চেনে আমি অবশ্যই আসবো। তবে এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই দেখে নাও আগে। অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক সহযোগিতা, বৈশ্বিক বাজার সৃষ্টি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বৈশ্বিক সমস্যা এবং সমাধান। এরপরে বিশ্বায়নের অর্থনৈতিক ক্ষেত্রে কিরূপ প্রভাব পড়ে? এখানে দেখো বিশ্বায়নের যে গ্লোবালাইজেশনের ক্ষেত্রে মানে বিশ্বায়নের ক্ষেত্রে অর্থনৈতিক মানে ইকোনমিক্স এর উপরে কি ধরনের ইফেক্ট পড়ে? ঠিক আছে? প্রভাব পড়ে ২ ধরনের। একটা ইতিবাচক বা নেতিবাচক। তো ইতিবাচক দিকগুলো কি মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি। তোমরা যারা পিডিএফ নিয়েছো তোমরা টোটালটাই পেয়ে গেছো। অবশ্যই পেয়ে গেছো। আর কালকে তোমরা ওই পিডিএফ এ পরীক্ষা দেবে। ওর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না। ঠিক আছে? আর যারা বোর্ডের প্রশ্ন অর্থাৎ পর্ষদে যে ২ টি সেট আছে সেট 1, সেট 2 এই ২ টি সেট তোমরা এখনো যারা পাওনি গ্রুপ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা পেমেন্ট করেছো পেমেন্টের গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? ওখান থেকে নেবে। আমি ভিডিওর শেষে কিন্তু তোমাদের দিয়ে দেব। আর দেখো আর তোমাদের বলছি এই যে বিশ্বায়নের যেই প্রভাব, ইতিবাচক দিক, তো মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রয়েছে প্রযুক্তি ও জ্ঞানের হস হস্তান্তর রয়েছে, পণ্যের দাম হ্রাস ও বৈচিত্র্য রয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি রয়েছে। নেতিবাচক বা নেগেটিভ যে প্রভাবগুলো রয়েছে, আয়ের বৈষম্য বৃদ্ধি পেয়েছে, ক্ষুদ্র ও স্থানীয় শিল্পের ক্ষতি হয়েছে, শ্রমজীবী মানুষের উপর প্রভাব পড়েছে, অর্থনৈতিক অস্থিরতা দেখা গেছে এবং সংস্কৃতির ক্ষেত্রেও অনেকটা প্রভাব পড়েছে। বিশ্বায়নের ফলে যে নেতিবাচক দিক বাদ মানে বাইরের শক্তিগুলো উন্নত দেশের যেই কালচার সেগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ এর ফলে কিন্তু আমাদের দেশে যে কালচার সেগুলো আস্তে, আস্তে বিলুপ্তির পথে পা বাড়াচ্ছে। ঠিক আছে? এগুলো রয়েছে। এরপরে ১১ নম্বরের প্রশ্ন রয়েছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী। এই কোয়েশ্চেনটি ভিভিআই রেখেছি। এই কোয়েশ্চেনে তোমাদের আসার মতো 98% ওকে? ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। নির্বাহী ক্ষমতা রয়েছে, বিধানসভার নেতৃত্ব রয়েছে, সামরিক ক্ষমতা, বৈদেশিক নীতি রয়েছে। দেখো যেকোনো প্রধানমন্ত্রী যেকোনো দেশের প্রধানমন্ত্রীর মেইন মানে কাজ কিন্তু বৈদেশিক নীতি। বৈদেশিক নীতি কথার মানে হলো বিশ্বের যে আমাদের পৃথিবীতে ১৯৪ টি দেশ রয়েছে। বিশ্বের এই ৯৪ টি দেশের সঙ্গে মানে 194 কান্ট্রিজ এর সঙ্গে আম যোগাযোগ করা। ঠিক আছে? তাদের সঙ্গে তাদের দেশে যাওয়া, তাদের সঙ্গে চুক্তি করা, বিভিন্ন কাজ রয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর। তাই প্রধানমন্ত্রীর বৈদেশিক একটি নীতি বা বৈদেশিক যে চুক্তি, বৈদেশিক বাণিজ্যর বিশাল একটি ভূমিকা রয়েছে প্রধানমন্ত্রীর। ঠিক আছে? ঘরের মধ্যে বসে কিংবা দেশের গণ্ডির মধ্যে থেকে কোনো প্রধানমন্ত্রী কিন্তু আ দেশের অর্থনীতিক বলো, যা বলো, আন্তর্জাতিক সম্পর্ক বলো কোনোটাই কিন্তু উন্নত করতে পারে না। তাই বৈদেশিক নীতি বা আন্তর্জাতিক সম্পর্ক অবশ্যই দরকার। অর্থনৈতিক নীতি নির্ধারণ রয়েছে, রাষ্ট্রপতির পরামর্শদাতা রয়েছে, এরপরে অন্যান্য কার্যাবলীও রয়েছে। এরপরে রয়েছে মৌলিক অধিকার সংরক্ষণ ও আ আ সংবিধানের অভিভাবক হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো এখানে মৌলিক অধিকারের সংরক্ষণের ভূমিকা রয়েছে। দেখো এখানে রয়েছে ৪২ নম্বর ধারায় সংবিধানের আত্মা বলা হয়েছে, রিট জারি রয়েছে, অধিকার সম্প্রসারণ রয়েছে, দিয়ে রয়েছে সংবিধানের অভিভাবক হিসাবে ভূমিকা। বিচার বিভাগীয় পর্যালোচনা রয়েছে, দেখো জুডিশিয়াল রিভিউ রয়েছে, তারপরে রয়েছে সংবিধানের ব্যাখ্যা রয়েছে, মূল কাঠামোর নীতি রয়েছে, বেসিক স্ট্রাকচার ডক্টরিন রয়েছে। এরপরে রয়েছে তোমাদের ৪ এ কেন্দ্র রাজ্য বিবাদ নিষ্পত্তি করে লাস্টে কিন্তু তোমরা অবশ্যই মূল্যায়ন লিখবে। তবে দেখো এখান থেকে কোয়েশ্চেন কিন্তু কালকে পাবে। আমি এটুকু তোমাদের বলতে পারি। আর দেখো তোমাদের পরীক্ষা কালকে সবার ভালো কিন্তু একটা কথা মাথায় রাখবে কোনো কোয়েশ্চেন ২-১ টি কোয়েশ্চেন কমন না পড়লেও সেই কোয়েশ্চেন কিন্তু তোমাদের উচিত হবে লিখে নিয়ে আসা। কোনো কোয়েশ্চেন ফাঁকা রাখবে না। জানো না তাতে কি আছে? না জানলেও তোমরা কিন্তু লিখে দিয়ে আসবে। অর্থাৎ খাতা কিন্তু ফাঁকা রাখবে না। খাতা ভরাট করে দিয়ে আসবে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ। তাহলেই তোমাদের নাম্বার কিন্তু ক্যারি করবে। আর পারলে ২-১ টি কোয়েশ্চেন এক্সট্রাও লিখে দিতে পারো। ঠিক আছে? একদম শেষে ২-১ টি প্রশ্ন কিন্তু এক্সট্রা লিখে দিলে তোমরা কিন্তু নাম্বার ক্যারি করবে। অথবা যেগুলো থাকবে একটি লিখেছো কিন্তু তোমরা লিখতে হবে কিন্তু একটি। তারপরে কিন্তু আরেকটি যেটি বাকি আছে অথবা দিয়ে সেটুকু কিন্তু তোমরা লাস্টে লিখে দেবে। তাহলে কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করবে। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। কালকের পরীক্ষা সব্বার জন্য বেস্ট হয়। আর এই আশাই কামনা করি। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।